বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেওয়ানি কার্যবিধির ৩ ধারায় দেওয়ানি আদালতের যে প্রকারভেদ রয়েছে, অর্থাৎ কত ধরনের দেওয়ানি আদালত রয়েছে বা দেওয়ানি আদালত কয়টি সে বিষয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা দেখতে পাই যে ৩ ধারায় ৫ ধরনের দেওয়ানি আদালতের কথা উল্লেখ রয়েছে। তো ফার্স্ট হচ্ছে জেলা জজ আদালত, এরপর হচ্ছে অতিরিক্ত জেলা জজ, এরপর হচ্ছে যুগ্ম সিনিয়র সহকারী জজ আদালত, এরপর হচ্ছে সহকারী জজ আদালত। তাহলে আমরা দেওয়ানি কার্যবিধি ৩ ধারায় এই ৫ ধরনের দেওয়ানি আদালতের বিষয় দেখতে পাচ্ছি। এটার সাথে আমরা জানবো যে দেওয়ানি আদালতের এখতিয়ার গুরুত্ব, অর্থাৎ দেওয়ানি আদালতে এখতিয়ারটাও সেম একই রকম করে ৫ ধরনের এখতিয়ার রয়েছে। আদালতে 5টি আর এখতিয়ারটা হচ্ছে 5 ধরনের। এখন এই 5 ধরনের এখতিয়ারগুলো কি সে বিষয় সম্পর্কে আমরা জানবো। 5 ধরনের এখতিয়ার হচ্ছে বিষয়বস্তু এখতিয়ার নাম্বার 1, 2 নম্বর হচ্ছে আদি এখতিয়ার বা মূল এখতিয়ার, নাম্বার 3 হচ্ছে আঞ্চলিক এখতিয়ার, এবং 4 নম্বর হচ্ছে আর্থিক এখতিয়ার, এবং সর্বশেষ 5 নম্বর হচ্ছে আপিলযোগ্য এখতিয়ার, অর্থাৎ আপিল করার যে ক্ষমতা রাখে। তাহলে আমরা চলে যাই যে বিষয়গত এখতিয়ারটা, অর্থাৎ দেওয়ানি আদালত কোন ধরনের মোকদ্দমা পরিচালনা করতে পারবে সে কথায় উল্লেখ রয়েছে দেওয়ানি আদালতে 9 ধারা। অর্থাৎ আইনে যদি নিষেধ না থাকে সেক্ষেত্রে দেওয়ানি আদালত দেওয়ানি সংক্রান্ত সকল মামলা আদালত পরিচালনা করতে পারবে। অর্থাৎ দেওয়ানি সংক্রান্ত যে মামলাগুলো রয়েছে সেই সকল মামলাগুলো আদালত পরিচালনা করতে পারবে, এটা বলেছে ধারা 9, যদি আইনে নিষেধ না থাকে। এরপর আমরা চলে যাই ধারা বিষয়বস্তু পর আমরা যেটা পেলাম 5 ধরনের যে এখতিয়ার। দ্বিতীয়ত আমরা চলে যাই যে আদি এখতিয়ার বা মূল এখতিয়ারটা কি। অর্থাৎ দেওয়ানি আদালতের বিচার করার যে মূল এখতিয়ারটা রয়েছে, এটা দেওয়ানি আদালতের সকল ধরনের দেওয়ানি আদালতে নেই। অর্থাৎ যে সকল দেওয়ানি আদালত মামলাটা প্রথমে আমল নিয়ে বিচার করতে পারবে বা রায় দিতে পারবে এমন আদালত কয়টি রয়েছে সে বিষয় সম্পর্কে জানব, এবং সকল দেওয়ানি আদালত যে মামলা পরিচালনা করে এখতিয়ার রাখে না এই ধরনের আদালত কয়টি রয়েছে সে সম্পর্কে জানব। তাহলে আমরা ফার্স্ট দেখতে পাই যে 3 ধরনের আদালত আমরা দেখতে পাচ্ছি যে দেওয়ানি আদালতে 3 ধরনের আদালত রয়েছে, যেটা তারা প্রাথমিকভাবে মামলাটা আমল নিতে পারবে, বিচার কার্যক্রম পরিচালনা করতে পারবে এবং রায় দিতে পারবে। তাহলে এই 3 ধরনের আদালতটা কোনটা, সেটা হচ্ছে যুগ্ম জেলা জজ আদালত, সিনিয়র সহকারী জজ আদালত এবং সহকারী জজ আদালত। আর যে 2 ধরনের আদালত মামলাটা প্রাথমিকভাবে আমল নিতে পারবে না এবং বিচার কার্যক্রম প্রক্রিয়া করতে পারবে না এবং রায় দিতে পারবে না সে আদালত হচ্ছে 2টি, একটা হচ্ছে জেলা জজ আদালত এবং হচ্ছে অতিরিক্ত জেলা জজ আদালত। এই তো গেল আমাদের হচ্ছে আদি এখতিয়ার, অর্থাৎ মামলা পরিচালনার যে ক্ষমতার যে বিষয় বা আদি বা মূল যে বিষয় পাওয়ার যেটা রয়েছে সে বিষয়ে আমরা জানলাম আদি এখতিয়ার। এরপর আমরা চলে যাব যে আর্থিক এখতিয়ারটা। আর্থিক এখতিয়ারটা হচ্ছে এই যে আমরা আদি এখতিয়ার যে 3 ধরনের আদালত দেখতে পেলাম যার মামলাটা আমল নিতে পারে এবং বিচার কার্য পরিচালনা করতে পারে এবং রায় প্রদান করতে পারে। এখন এই 3 ধরনের আদালতে তাদের আর্থিক এখতিয়ার কতটুকু বা ক্ষমতা কতটুকু এবং কী পরিমাণ অর্থের ক্ষেত্রে কোন আদালতের মামলাটা পরিচালনা করতে হবে বা মামলাটা দায়ের করতে পারবে সে বিষয়ে আমরা জানব। অর্থাৎ কোন আদালতে অর্থের পরিমাণটা কতটুকু। তাহলে আমরা চলে যাই যে যুগ্ম যেটা আমরা দেখতে পেয়েছি ফার্স্ট, সে যুগ্ম হচ্ছে সীমাহীন, অর্থাৎ সেখানে টাকার পরিমাণটা নির্দিষ্ট নেই। আর সিনিয়র সহকারী জজ আদালত যেটা আমরা পেয়েছি সেক্ষেত্রে হচ্ছে সে 4 লাখ টাকা মূল্যমান যদি হয় 4 লাখ টাকার, সেক্ষেত্রে সে বিচার সেখানে সিনিয়র সহকারী জজ আদালতে মোকদ্দমা দায়ের করতে পারবে এবং শুধু সহকারী জজ আদালত যেটা রয়েছে সেখানে 2 লক্ষ টাকা মূল্যমান যে মোকদ্দমাগুলো রয়েছে সেটা সেখানে দায়ের করতে পারবে। তাহলে এই যে সিনিয়র সহকারী জজ বা সহকারী জজ রয়েছে জজ আদালত, এই কথাটা কত ধারা বলেছে সেটা হচ্ছে রয়েছে হচ্ছে 19 ধারা রয়েছে। অর্থাৎ 19 ধারা আমরা দেখতে পাই যে সিনিয়র সহকারী জজ আদালত বা সহকারী জজ আদালতের যে আর্থিক যে পরিমাণ 2 লাখ টাকা 4 লাখ টাকা রয়েছে বা 2 লাখ টাকা মূল্যমান হলে বা 4 লাখ টাকা মূল্যমান হলে যে মামলাটা দায়ের করতে পারবে সেটা বলেছে ধারা হচ্ছে 18। আর 19-এ বলেছে হচ্ছে যুগ্ম জেলা জজ আদালত যিনি রয়েছে, যেটা 4 লাখ টাকা মূল্যমানের পরিবর্তে 4 লাখ 1 থেকে বা সীমাহীন যেটা বলেছে সেটা হচ্ছে ধারা 19-এ।
এরপর আমরা চলে যাই যে আপিল ইখতিয়ারটা। আপিল ইখতিয়ারটা হচ্ছে অর্থাৎ দেওয়ানি কার্যবিধিতে যে আদালতগুলো আপিল করার ইখতিয়ার রাখে, অর্থাৎ আপিল করতে পারে, সেই আদালতগুলোকে আপিল ইখতিয়ার বলা হয়। অর্থাৎ সকল আদালত আপিল করার ইখতিয়ার রাখে না। এই আপিল ইখতিয়ারটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আপিলযোগ্য, আপিল অযোগ্য। অর্থাৎ যে আদেশের ক্ষেত্রে আপিল করার যোগ্য রয়েছে সেটাকে আপিলযোগ্য আদেশ বলা হয়, আর যেখানে আপিল করা যায় না, অর্থাৎ সকল আদেশগুলো আপিলযোগ্য না। এই যে সকল আদেশগুলো রয়েছে যে আপিলযোগ্য নয়, এটা বলা রয়েছে 43 আদেশে 104 ধারাতে উল্লেখ আছে। অর্থাৎ দেওয়ানি আদালতে যে সকল আদেশগুলো আপিল করার যোগ্য সেক্ষেত্রে এটা উল্লেখ করেছে 43 আদেশে 104 ধারা। এবং এটা আমরা যে বিশেষ ক্ষেত্রে যদি হয়, হ্যাঁ, সেক্ষেত্রে এটা করতে পারবে। তাহলে আমাদের আপিলের বিষয়ে আমরা জানলাম। তো এই আপিলের আদালত যে করবে বা আপিল করতে পারবে, সেই আপিল করার ইখতিয়ার অর্থের পরিমাণটা কত বা কী পরিমাণ অর্থ হলে দেওয়ানি আদালত আপিল করতে পারবে সে বিষয়ে আলোচনা করেছে ধারা 21। তাহলে আমরা জানবো যে দেওয়ানি আদালতে আপিল করার ইখতিয়ার বা ক্ষমতার অর্থের পরিমাণ জানলাম, এবং এটা কোন আদালতে আপিলটা দায়ের করতে পারবে সেটা হচ্ছে জেলা জজ আর হচ্ছে হাইকোর্ট। এখন আমরা জানবো যে জেলা জজ আদালতে অর্থের পরিমাণটা কতটুকু এবং হাইকোর্টে অর্থের পরিমাণ কতটুকু। অর্থাৎ জেলা জজ আদালতে যদি আপিল করতে হয় সেক্ষেত্রে আপিলের অর্থের পরিমাণ হচ্ছে 5 লাখ টাকা। অর্থাৎ কোনো মোকদ্দমা 5 লাখ টাকা মূল্যমান যদি হয় সেক্ষেত্রে অবশ্যই জেলা জজ আদালতে আপিল করতে পারবে। আর হাইকোর্ট করতে পারবে 5 লাখ টাকার উপরে যদি হয়। 5 লাখ টাকার উপরে কোনো মূল্যমানের মোকদ্দমা হয় সেক্ষেত্রে অবশ্যই তাকে হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 3 ধারার যে বিষয়বস্তু ছিল, অর্থাৎ দেওয়ানি আদালতের প্রকারভেদ। আমরা 5 দিনের যে দেওয়ানি আদালত পেলাম, এবং সেই দেওয়ানি আদালত 5 প্রকার দেওয়ানি আদালতের যে বিচার করার ইখতিয়ার, অর্থাৎ 5 প্রকার যে ইখতিয়ার ছিল, অর্থাৎ বিষয়বস্তু ছিল, তারপর হচ্ছে আঞ্চলিক একটা বিষয় ছিল, তারপর আর্থিক একটা বিষয় ছিল, হ্যাঁ, তারপর হচ্ছে আপিল করার ইখতিয়ার ছিল। এই টোটাল বিষয়টাই নিয়ে আমরা আলোচনা করেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।